আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ঘরে বাইরে আরও কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। বৈশ্বিক দাবি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়া মিত্রদের তালিকা আরও দীর্ঘ হয়েছে। একেবারে নিজস্ব রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তার সেনাবাহিনীর কর্মকর্তারাও। বিশ্লেষকরা বলছেন, বাইরের ক্রমবর্ধমান চাপে নাজুক নেতানিয়াহুর জন্য ঘরের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যথেষ্ট কঠিন হবে। ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে অনৈতিক আখ্যা দিয়ে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১,২০০ সক্রিয় ও সাবেক অফিসার একটি খোলা চিঠিতে যুদ্ধ থামাতে সরকারের প্রতি জোর দাবি জানান। চিঠিতে তারা বলেছেন, আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করতে এবং সব বন্দীর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তারা বলেন, এই যুদ্ধে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে না, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। চিঠিতে উল্লেখ করা হয়, জনগণের বৃহৎ অংশের ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই অভ্যন্তরীণ চাপ ইসরায়েলি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ। কেননা এতদিন যুদ্ধের বিরুদ্ধে সরব ছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো। এবার সেই একই কণ্ঠস্বর জোরালোভাবে উঠেছে নিজেদের সেনাবাহিনীর ভেতর থেকেই। ইসরায়েলের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক সিনিয়র কর্মকর্তা ইয়ার গোলান বলেছেন, নেতানিয়াহু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছেন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সেনা কর্মকর্তা ও সৈনিকদের বলিদান দিচ্ছেন। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগস্টের মধ্যে জাতীয় বাজেট তৈরির নির্দেশ দিয়েছেন, যেখানে জোট ত্যাগের হুমকি দেয়া আল্ট্রা অর্থোডক্স দলগুলোর জন্য বিশেষ বরাদ্দ থাকছে। ইয়ার গোলান এক্সে লিখেছেন, বিনা কারণে সেনা ও রিজার্ভিস্টদের প্রাণ দেওয়ার জন্য গাজায় পাঠিয়ে তাদের করের টাকা লুট করে তা দিয়ে নেতানিয়াহু আল্ট্রা অর্থোডক্সদের ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি লেখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, আপদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য সবকিছু করতে পারেন, এমনকি সেনা ও নিজেদের কর্মীদের বলিদানও দিতে পারেন। এখনই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে নামানো দরকার বলে মনে করেন তিনি। ইসরায়েলের ইহুদিবাদী মিডিয়া বিশ্লেষকরা স্বীকার করেছেন, নেতানিয়াহুর সরকার রাজনৈতিক ও কূটনৈতিক পতনের মুখোমুখি হয়েছে। বিশ্লেষক ইয়োসি ভার্টারের বরাতে হারেতজ পত্রিকা লিখেছে, ইসরায়েল কূটনৈতিক পতনের দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ ব্যর্থতা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া ও দীর্ঘদিনের বন্ধুদের হারানোর কারণে নেতানিয়াহু সরকার বেকায়দায় পড়েছে বলে জানান তিনি। কূটনৈতিক ব্যর্থতার আলামত হিসেবে তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিলেও শেষ পর্যন্ত দুর্ভিক্ষ প্রতিরোধকে ন্যায্যতা হিসেবে সামনে এনে তা আবার শুরু করতে বাধ্য হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ অব্যাহত থাকলে নেতানিয়াহুর প্রতি সমর্থন বন্ধ করা নিয়ে ট্রাম্প প্রশাসনের হুমকির পর মার্কিন ডানপন্থীদের মধ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যাপকভাবে কমে গেছে। ইয়োসি ভার্টার আরও বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এবং দেশগুলোর নেতারা তেল আবিবের মন্ত্রীদের কঠোর মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এমনকি ইসরায়েলের ঐতিহাসিক সমর্থক হিসেবে পরিচিত জার্মানি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে। এই কূটনৈতিক ব্যর্থতা থেকে উঠে আসা ইসরায়েলের জন্য কতটা সম্ভব তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন ওই বিশ্লেষক। ইহুদিবাদী সাংবাদিক নাদাফ ইয়ালো জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক ব্যর্থতা, বিশ্বব্যাপী সমর্থন হারানো ও যুদ্ধের নৈতিক বৈধতা হারানোর পর ইসরায়েল কার্যত গাজা যুদ্ধে পরাজিত হয়েছে।
মারিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাপাসিড বলেছেন, নেতানিয়াহু অসম্ভব একটি বিজয়ের পেছনে দৌড়াতে গিয়ে ইসরায়েলকে পুরোপুরি বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়েছেন। আমরা মিত্রদের কাছে অবাঞ্ছিত, তারা আমাদের পরিত্যাগ করছেন। নেতানিয়াহু গাজার বাসিন্দাদের সরিয়ে দেওয়ার কথা বলছেন। তিনি বুঝতেই পারছেন না ইসরায়েলি ধীরে ধীরে বিশ্ব থেকে সরে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর উপর চাপ আরও বেড়েছে। গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি। চিঠিতে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ সপ্তাহে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন অবৈধ রাষ্ট্রটির মিত্র জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। তিনি সতর্ক করে বলেছেন, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে ইসরায়েলের আর অস্ত্র রফতানি করবে না। একই দিন ফিনল্যান্ডের এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেন, হামাসকে পরাস্ত করার অজুহাত দিয়ে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর মেনে নেওয়া যাচ্ছে না। ইসরায়েল এখন কি পেতে চায় তা নিয়েও প্রশ্ন তোলেন মার্জ। ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ইসরায়েল নীতি পুনর্বিবেচনা করবে বলে সতর্ক করার পর জার্মানির এই অবস্থানে স্পষ্ট, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল এখন বন্ধুহীন। গাজা উপত্যকায় আবার পুনর্গঠিত হয়ে ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এই সপ্তাহে গাজা সিটির আল শুজাইয়া এলাকায় ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের বিরুদ্ধে মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম। সেখানে কয়েকটি অ্যান্টি পার্সোনাল প্রজেক্ট দিয়ে আরেকটি ইসরায়েলি ফোর্সের উপর আঘাত হানেন তারা। উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে হামলা চালায় আল কাসাম। একই এলাকায় বেশ কয়েকটি আল ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করা হয়। হামলায় একটি ট্যাঙ্ক পুড়ে যায়। আল শুজাইয়া এলাকাতেও ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন কাসাম যোদ্ধারা। ওই সময় অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত আরেকটি বাড়িতে আঘাত হানেন তারা। হামলার পর যোদ্ধারা দেখতে পান ঘটনাস্থলে কয়েকজন সেনার খণ্ডিত টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর তারা ক্লোজ রেঞ্জ থেকে বাকি সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। এ সময় ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে আরেকটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করা হয়। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসও দক্ষিণ গাজার খান ইউনিসে একটি স্কুলের চারপাশে অবস্থান করা ইসরায়েলি সেনাদল এবং তাদের সামরিক যানগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ভারী মর্টার শেল নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হন। মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডস আল শুজাইয়ার আকাশে নজরদারি মিশনে থাকা ইসরায়েলের একটি ইভোম্যাক্স 40 ড্রোন ভূপাতিত করে। ব্রিগেডসের তরফে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। বিশ্লেষকরা বলছেন, গাজায় যোদ্ধাদের এই সমন্বিত হামলা প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তিমত্তার বহিঃপ্রকাশ। দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে যে খবর আসছে, এসব অভিযান তার সত্যতাকে আরও জোরালো করছে। এ সপ্তাহে ইয়েমেন থেকে ইসরায়েলে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার কারণে সপ্তাহের মাঝামাঝি এক ভোরে দখলকৃত পশ্চিম তীরের প্রায় 20টি অবৈধ ইহুদি বসতিতে বিপদ সংকেত বাজানো হয়। এর 2 দিন আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে পশ্চিম তীরের দক্ষিণাংশ এবং জেরুজালেমের পশ্চিমে বিপদ সংকেত বেজে ওঠে। ইয়েমেনিরা সাধারণত তেল আবিবের মতো কেন্দ্রীয় এলাকায় হামলা করে থাকেন। এ সপ্তাহে তাদের বেশ কয়েকটি হামলার কেন্দ্রবিন্দু ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। গাজা উপত্যকায় গণহত্যার জবাবে ইসরায়েলের আকাশকে বিদেশি এয়ারলাইন্সের জন্য অনিরাপদ করে তোলাই ছিল এসব হামলার লক্ষ্য। কিন্তু গত কয়েকদিনে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের অবৈধ বসতিগুলোকেও টার্গেট করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা।
এদিকে এই সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর অচল হয়ে পড়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। অন্য বিমান সংস্থাগুলোর পথ অনুসরণ করে ব্রিটিশ এয়ারওয়েজও বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে সংস্থাটি। আরও যেসব বিমান সংস্থা ইসরায়েলে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে এদের মধ্যে রয়েছে এয়ার ফ্রান্স, ইবেরিয়া, এয়ার বাল্টিক, আইটিয়া এয়ারওয়েজ, লুৎফানহান্সা, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ইউরো উইংস, রিয়ান এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া। ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের আকাশপথে চলাচল প্রায় অচল করে দিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।